দেখো আমরা এই যে 3 নাম্বার অঙ্কটা করছিলাম, 3 নাম্বার অঙ্কের মধ্যে ওনারা আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিয়েছিল, সেলস ইউনিট এটা সরাসরি সেলস দেওয়া ছিল 6 লাখ আর পার ইউনিট দেওয়া ছিল 40 টাকা। আমরা এই 6 লক্ষকে 40 দিয়ে ভাগ করে আমরা সেলস ইউনিটটা 15,000 নিজেরাই বের করে নিয়েছি। এই চ্যাপ্টারের অঙ্কগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ডাটা রেডি করা। প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলোকে রেডি করে নেওয়াটা হলো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখো আমাদের সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা দেওয়াই ছিল, বসাই দিয়েছি। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 28 টাকা, এটা ওনারা সরাসরি দিয়ে দিয়েছে আমাদেরকে। এটা ওনারা সরাসরি আমাদেরকে 28 টাকা বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে। এই যে দেখো 28 টাকা দেওয়া আছে। আর এটা বিয়োগ করলে কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই 1,80,000 আর পার ইউনিট হচ্ছে 12 টাকা। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আচ্ছা, তুমি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন 12 টাকা আসে। ওনারা সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা একটা কাজ করি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট লিখে ফেলি। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যেটাকে আমরা বলি সিএম পার ইউনিট। আশরাফ, তুমি আগের দিন যেটাকে পিভি বলছো, পিভি, আজকে এই অঙ্কে আমরা সেটাকে সিএম বলছি। এটাকে আজকে আমরা সেটাকে সিএম বলছি। আমি তোমাদেরকে বলেছিলাম যার নাম পিভি রেশিও তার নাম সিএম রেশিও। হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন আর প্রফিট ভলিউম রেশিও একই জিনিস। এই জন্য আমি এই দেখো লিখছিলাম ক্যালকুলেশন অফ পিভি রেশিও অথবা সিএম রেশিও। অর্থাৎ যার নাম পিভি রেশিও তার নামই সিএম রেশিও। অর্থাৎ যাকে আমরা পিভি রেশিও বলি তাকে আবার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলা হয়। এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর পিভি রেশিওটা আলাদা কিছু না। অঙ্কের মধ্যে ওনারা যখন যাকে বলবে, যার নাম যে নামে ডাকবে আমরাও সেই নামে ডাকবো। ওনারা অঙ্কের মধ্যে যে নামে ডাকবে আমরাও সেই নামে ডাকবো। তো এই অঙ্কে ওনারা সিএম বলছে, তাই আমরা ডাটার মধ্যেও সিএম লিখেছি। দেখো আমরা সিএম পার ইউনিটটা দেওয়া ছিল ওনাদের, কত টাকা দেওয়া ছিল সিএম পার ইউনিট? 12 টাকা। তাহলে আমরাও লিখে ফেলছি টাকা 12, এটা আমরাও লিখে ফেলছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ওনারা ফিক্সড কস্ট বলে দিয়েছে 1,50,000 টাকা। ফিক্সড কস্টটা সবসময় কিন্তু টোটাল অ্যামাউন্টেই বলে দেয়। ফিক্সড কস্টটা অঙ্কের মধ্যে সবসময় টোটাল অ্যামাউন্টেই বলে দেয়। আর আমরাও এটাকে টোটাল অ্যামাউন্টে লিখে ফেলবো। চলো লিখে ফেলি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট ছিল আমাদের এখানে টাকা 1,50,000, এটাই দেওয়া ছিল। হ্যাঁ, 1,50,000। আর নেট ইনকাম আমরা কোনো কাজে ব্যবহার করি না, ওনারা আমাদেরকে যাই বের করতে বলে বলুক। আমি তোমাদেরকে বলছি ডাটাগুলো নিয়ে আমাদের সবসময় একটা অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। আমরা যদি কখনো আমাদের সেলস ইউনিট পেয়ে যাই, সেলিং প্রাইস পার ইউনিট পেয়ে যাই, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে সরাসরি দেওয়া ছিল, আমাদের সিএম পার ইউনিটটা বের করে ফেলেছি, ফিক্সড কস্ট দেওয়া আছে, আমরা আমাদের প্রয়োজনে আরেকটা ডাটা নিজেরাই বের করে নেব, সেটাকে আমরা বলবো সিএম রেশিও। আসলে আমি গতদিন তোমাদেরকে বলছিলাম এই চ্যাপ্টারে যে কোনো রেশিও বের করতে হলে তাকে কিন্তু সেল দিয়ে ভাগ করতে হয়, বলছিলাম না? যে কোনো রেশিও বের করতে হলে তাকে সেল দিয়ে ভাগ করতে হয়। আমি যদি এখন সিএম রেশিও বের করতে চাই তাহলে আমাকে সিএম দিয়ে সেলকে ভাগ, সেল দিয়ে সিএম কে ভাগ করতে হবে। যেমন গতদিন যখন আমি তোমাদেরকে অঙ্কটা করিয়েছিলাম তখন দেখো আমি যখন তোমাদেরকে সিএম রেশিওটা বের করেছিলাম, এই যে পিভি রেশিও বের করেছিলাম তখন লিখছিলাম পিভি ডিভাইডেড বাই সেল। তার মানে পিভি বা সিএম কে সেল দিয়ে ভাগ করলে আমরা সিএম রেশিওটা পেয়ে যাই। তাহলে চলো আমরা এভাবেই আমাদের সিএম রেশিওটা বের করে ফেলি। তাহলে সিএম রেশিওটা আমরা বের করব উপরে সিএম কে সেল দিয়ে ভাগ করে। আর এই কাজটা আমরা বের করতে বলেনি, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে বের করব, কারণ এই রেশিওটা আমাদের অনেক কাজে লাগে। এই রেশিওটা আমাদের অনেক কাজে লাগে, সেই জন্য ওনারা না বের করতে বললেও আমরা ডাটার মধ্যে সবসময় জিনিসগুলো বের করে নেব, কারণ এগুলো হচ্ছে আমাদের একটা অস্ত্র। এই জিনিসগুলো সিএম রেশিও, সিএম পার ইউনিট, এগুলো হচ্ছে আমাদের অস্ত্র। এগুলোকে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে ব্যবহার করি, বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে আমরা এই অস্ত্রগুলোকে ব্যবহার করি। তো সেই জন্য আমাদেরকে এই মানগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়। তাহলে দেখো আমাদের সিএমটা কত ছিল, এখানে সিএমটা ছিল আমাদের 12 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন ছিল 12 টাকা। সেলটা কত ছিল আমাদের? সেলটা ছিল হচ্ছে 40 টাকা। সেলটা ছিল 40 টাকা। আমরা এই যে 12 কে 40 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো আমাদের সিএম রেশিওটা চলে আসবে। আমাদের সিএম রেশিওটা কত আসে দেখো তো, 0.3।
0.3 আছে 0.30 or 30%। এটাকে পার্সেন্টেজ তো দেখাতে পারো, এভাবেও দেখাতে পারো। এই যে আশরাফ, আমি যে ডাটাটা রেডি করে নিলাম, তুমি কি এই অঙ্কের এই ডাটা রেডি করাটা বুঝছো? আমি তোমাকে এই চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক করাবো, তুমি দেখবে আমি প্রত্যেকটা অঙ্কে না এইভাবে ডাটাগুলো রেডি করছি। আর তুমি যদি এইভাবে ডাটা রেডি করতে করতে তুমি যদি বুঝে ফেলো যে কোন কোন জিনিসগুলো আমরা অঙ্কে ব্যবহার করি, তাহলে কিন্তু এই অঙ্কটা বুঝতে তোমার অসুবিধা হবে না। এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক রয়েছে পার্ট সিতে, আর সবই সালের অঙ্ক। আর এই সালের অঙ্কগুলো করতে করতে কিন্তু তুমি এই চ্যাপ্টারটা শিখে ফেলতে পারবে। এইবার আমি আমার প্রশ্নের জবাব দিব। ওনারা আমাদেরকে একটা একটা করে যে প্রশ্ন করবে, বুঝবো কি যে আমরা কিভাবে যে আমাদের এই জিনিসগুলো দরকার হবে, এই জিনিসগুলো দরকার হবে। মানে এই অঙ্কটা করার জন্য এগুলো হচ্ছে আমাদের অস্ত্র, এইগুলো আমাদের লাগবে। মানে আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে সব সময় এগুলো বের করে নিব। হ্যাঁ, সব সময় তুমি দেখবে। আমি গতদিন, হ্যাঁ তুমি দেখো, খেয়াল করে, আমি গতদিন প্রথম অঙ্ক করিয়েছি তোমাকে, আজকে সেকেন্ড অঙ্ক করেছি। তুমি গতদিনের খেলাও দেখেছো, আজকের খেলাও দেখছো যে আমি কিন্তু সলিউশন করার আগে ডাটাগুলো রেডি করার উপর গুরুত্বটা দিচ্ছি বেশি, কারণ এই ডাটাগুলোই আমাদের কাজে লাগে, তাই না? তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এবার আমরা কিভাবে আমরা এই ডাটাগুলো ব্যবহার করব তুমি দেখো। আমাদের প্রথমে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড এন্ড ইন সেলস টাকা। তার মানে তোমাকে বিইপি ইন ইউনিট এবং বিইপি ইন টাকা বের করতে বলছে। বিইপি ইন ইউনিট এবং বিইপি ইন টাকা বের করতে বলছে। বিইপি মানে ব্রেক ইভেন। বিইপি মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট। গতদিন আমরা লিখছিলাম ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট গতদিন বের করছিলাম। ব্রেক ইভেন পয়েন্টটাকে সংক্ষেপে বিইপি বলা হয়। ব্রেক ইভেন পয়েন্টটাকে আমরা সংক্ষেপে বিইপি বলি, বুঝছো? আর দেখো আমরা গতদিন এটা কিভাবে বের করছিলাম ব্রেক ইভেন পয়েন্টটা। গতদিন দেখো আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা দুটোই বের করছিলাম। এই যে দেখো, এই দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। এটাকে পিভি পার ইউনিট লিখছি, এখন লিখবো সিএম পার ইউনিট, তাই না? জি স্যার। তা দেখো, এটা আমরা ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে আমরা বিইপি বলি। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, এটাকে সংক্ষেপে বিইপি ইন ইউনিট বলি। গত ক্লাসে কিন্তু আমরা এটা বের করছিলাম। ওকে স্যার। আজকেও কিন্তু আমাদেরকে ওনার এক নাম্বার রিকোয়ারমেন্ট এই বিইপি ইন ইউনিট বের করতে বলছে এবং টাকাও বের করতে বলছে। তাহলে চলো আমরা কিভাবে এটা বের করব একটু দেখি। রিকোয়ারমেন্ট স্মৃতি, আমি তোমার কথা না একদমই জোরে শুনতে পাচ্ছি না, মানে পরিষ্কার শুনতে পাচ্ছি না। তুমি কিছু বলছো? সাধারণত আমরা সিএম রেশিওর পরে বিসি রেশিওটা ওখানে শো করে দেই। এই অঙ্কে কি না 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 না, সিএম রেশিওর পরে কি কোন রেশিওটা শো করে দেই বললা? ওই যে বিসি রেশিও, যেটা মানে ভেরিয়েবল কস্ট রেশিও, যেটা বিইপি রেশিও। না না না, ভেরিয়েবল কস্ট রেশিও যেটা বের করি আমরা। আচ্ছা, সেটা কিন্তু আমরা পার্ট বি তে করি। তুমি খেয়াল আছে কি? এই কাজটা কিন্তু আমরা পার্ট এ তে করি না। আমাদের কিন্তু এই অঙ্কে কোনো মার্জিন অফ সেফটি নাই, খেয়াল করেছো তুমি? স্মৃতি, তুমি আমি বারবার বলেছিলাম যে আমি যে তোমাদের সঙ্গে আলোচনা করেছি পার্ট এ করেছি, পার্ট বি করেছি। আমার পার্ট এ তে কিন্তু কোনো ভেরিয়েবল কস্ট রেশিও আমরা বের করিনি বা লিখিনি। আমরা কিন্তু পার্ট বি তে গিয়ে এটা করেছিলাম, তাই না? খেয়াল করেছো তুমি? হ্যাঁ স্যার, কিন্তু 4 নম্বরে দেখতেছি মার্জিন অফ সেফটি বোর্ড টাকা। আমরা কিন্তু অঙ্কের মধ্যে যদি মার্জিন অফ সেফটি থাকে তখন আমরা ডাটাগুলোকে যেভাবে রেডি করি, মার্জিন অফ সেফটি না থাকলে আমরা কিন্তু ডাটাগুলো ওভাবে রেডি করি না। তখন আমরা পার্ট এ তে ডাটাগুলো যেভাবে রেডি করার কথা সেভাবে রেডি করি। যদিও আশরাফ পার্ট বি পার্ট এ নিয়ে চিন্তা আছো তুমি, আমি তোমার এই চিন্তা দূর করে দেবো, কারণ সেরকম অঙ্ক আমাদের সামনে আসো। কিন্তু এখন এই মুহূর্তে তুমি যে অঙ্কগুলো করছো এগুলো সব পার্ট এ স্ট্যান্ডার্ড অঙ্ক। আর পার্ট এ স্ট্যান্ডার্ডে আমি ডাটাগুলোকে যেভাবে রেডি করতে বলেছি সেভাবেই এভাবেই রেডি করতে বলেছি, যেভাবে আমি রেডি করছি। কিন্তু যখনই কোনো একটা অঙ্কে আমাদের পার্ট বি এর আলোচনা চলে আসবে, তখন আমি আশরাফ আমি বলবো সেখানে আমরা কোন কোন ডাটাগুলোকে রেডি করব। কি ঠিক আছে? এখন তুমি আপাতত ওটা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, স্মৃতি ভুলক্রমে বলে ফেলছে, কারণ আমরা সিএম রেশিওটা বের করার সাথে সাথে আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটাও বের করি, তবে যখন আমাদের অঙ্কের মধ্যে মার্জিন অফ সেফটি থাকে। আমাদের এই অঙ্কের কোথাও মার্জিন অফ সেফটি বা এমএস ছিল না, সেই জন্য আর আমরা ওই কাজটা করব না। ঠিক আছে স্মৃতি? স্মৃতি ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট ওনারা বের করতে বলেছিল কি? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আর আমি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম গতদিন। আজকে আমি লিখতেছি যে উই নো বিইপি ইন ইউনিট।
বিইপি ইন ইউনিট সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। যার নাম সিএম তার নামই পিভি। এর আগের অঙ্কে ওনারা পিভি বলছিল বলে আমি পিভি লিখছিলাম, আর এই অঙ্কে সিএম আছে বলে আমি সিএম লিখেছি। আশরাফ, ঠিক আছে? আর আমি কিন্তু আগের দিন যে সূত্রটা ব্যবহার করেছি, আজকে কিন্তু আমি ঠিক সেই সূত্রটাই ব্যবহার করলাম। গতদিন আমি যে সূত্রটা ব্যবহার করেছিলাম, আজকেও কিন্তু আমি ঠিক সেই সূত্রটাই ব্যবহার করলাম। এবং তুমি দেখো আমাদের ফিক্সড কস্ট কত ছিল? 1,50,000। আমাদের ফিক্সড কস্ট ছিল 1,50,000। আর আমাদের সিএম পার ইউনিটটা কত ছিল? আমাদের সিএম পার ইউনিটে ছিল 12 টাকা। সিএম পার ইউনিটে ছিল আমাদের 12 টাকা। তুমি তাহলে এবার 1,50,000 কে যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তুমি সিএম পার ইউনিট পেয়ে যাবে। দেখো তো কত হয়? 12,500। 12,500। হ্যাঁ, তাহলে 12,500 ইউনিটস। এটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাব হয়ে গেল। দেখো ওনারা ওই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাব 12,500 ইউনিট। আমাদের আরো একটা জবাব আছে, সেটা আমরা করব। দেখো ওই যে আশরাফ হয়ে গেল। আশরাফ, তুমি কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। ওনারা কিন্তু আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাও বের করতে বলেছে। ওই যে দেখো ওরা 1 নম্বরে বলছে তুমি হোয়াট ইজ দ্য বিইপি ইন ইউনিট সোল্ড এন্ড সেলস টাকা, তার মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাও বের করতে হবে। আর দেখো আমি গতদিন যখন তোমাদেরকে অঙ্কটা করাই, তখন আমি তোমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে যেমন শিখিয়েছিলাম, আমি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাটাও কিভাবে বের করতে হয় সেটাও আমি শিখিয়েছিলাম। ওই যে দেখেছো? জি স্যার। তাহলে আমি ওটা কপি করে নিয়েছি যাতে আমার দ্রুত কপি করতে পারি। তো এই একই রিকোয়ারমেন্টের মধ্যে ওনারা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাটাও বের করতে হবে, একই রিকোয়ারমেন্ট। তাহলে চলো বের করে ফেলি। উই নো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটা বিইপি ইন টাকা লিখে দেই। যার নাম ব্রেক ইভেন পয়েন্ট সেটাই বিইপি ইন টাকা সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। দেখো আশরাফ, আমাদের এই অঙ্কে ফিক্সড কস্ট ছিল 1,50,000। আমাদের এই অঙ্কে ফিক্সড কস্ট ছিল 1,50,000। আর আমাদের সিএম রেশিওটা আমরা বের করেছিলাম 0.30। এবার তুমি 1,50,000 কে 0.30 দিয়ে ভাগ করে দেখো কত হয়। 30 করলেই তো হ্যাঁ হ্যাঁ, 0.30, এটা হচ্ছে সিএম রেশিও। এই যে আমরা সিএম রেশিওটা 0.30 বের করেছিলাম। তাহলে 1,50,000 ছিল আমাদের ফিক্সড কস্ট, আর আমাদের সিএম রেশিও ছিল 0.30। তাহলে 1,50,000 কে 0.30 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 5 লাখ। তাহলে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের বিইপি ইন টাকা বের হয়ে গেল 5 লক্ষ টাকা। আর দেখো ওনারা অ্যান্সারের মধ্যে ওই যে 5 লক্ষ টাকা বলে দিয়েছে 1 নম্বরে। তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সারটাও বের হয়ে গেল। আশরাফ, তুমি কি এই 1 নম্বর রিকোয়ারমেন্টের যে জবাবটা আমি দিলাম, তুমি কি বুঝছো? গতদিনও কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করেছি, আজকেও কিন্তু আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করলাম, দেখছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো আমাদের 2 নম্বরে ওনারা প্রশ্ন করেছে। মানে ওনারা যে প্রশ্নই করুক না কেন, আমরা যে ডাটাগুলো বের করে নিয়ে এসেছি এগুলো ব্যবহার করে ওই প্রশ্নের জবাব দেওয়া যায়। সেই জন্য আমরা রিকমেন্ড না দেখে আমরা আগে এই ডাটাগুলো রেডি করি সবসময়, কারণ আমাদের এগুলো ব্যবহার করে জবাবগুলো দিতে হয়। এবার দেখো ওনারা 2 নম্বর বলছে হোয়াট ইজ দ্য সিএম, টোটাল সিএম কত ইন বিইপি। দারুণ একটা প্রশ্ন। বিইপির মধ্যে সিএম কত এই প্রশ্ন করেছে। ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে কতটুকু সিএম আছে সেটা বের করতে বলছে। বুঝছো আশরাফ? জি স্যার। আমরা প্রশ্নের মধ্যে যে সিএম রেশিওটা বের করি, এটা এমন একটা অস্ত্র, এটা দারুণ একটা অস্ত্র। এই সিএম রেশিওটার সঙ্গে তুমি যাকে গুণ করবা তার ভিতরে কি পরিমাণ সিএম আছে সেটা বের হয়ে যাবে। এই সিএম রেশিওটা এমন একটা অস্ত্র যে এটার সঙ্গে তুমি যাকে গুণ করবা তার ভিতরে কি পরিমাণ সিএম আছে সেটা বের হয়ে আসবে, যাকে গুণ করবা। তো এখন ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে
হোয়াট ইজ দ্য টোটাল সিএম ইন বিইপি, ব্রেক ইভেনের ভিতরে টোটাল সিএম কত। আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেছি যে সিএম রেশিও দিয়ে তুমি যাকে গুণ করবে তার ভিতরে কি পরিমাণ সিএম আছে তুমি সেটা জানতে পারবে। তাহলে এখন ওরা আমাদেরকে প্রশ্ন করেছে ব্রেক ইভেনের ভিতরে কি পরিমাণ সিএম আছে। তাহলে তুমি এখন যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাটা বের করলা, এটাকে যদি এখন আমি সিএম রেশিও দিয়ে গুণ করি তাহলে এর ভিতরে কি পরিমাণ সিএম আছে সেটা বের হয়ে যাবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো আশরাফ? জি স্যার। তাহলে ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে যে টোটাল সিএম কত আছে ইন ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে টোটাল সিএম কত আছে, এটা ওনারা রিকোয়ারমেন্ট 2 তে প্রশ্ন করেছিল। আমরা জানি এটার উত্তর কিভাবে দিতে হবে। তাহলে চলো আমরা দেই। রিকোয়ারমেন্ট 2, এগুলো শুধু জানতে হয় যে কোন জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন অস্ত্রটাকে কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা শুধু জানতে হয় এই চ্যাপ্টারের অঙ্কটা পারার জন্য। এই চ্যাপ্টারের অঙ্কটা পারার জন্য এই জিনিসগুলো খালি শিখতে হয়। তাহলে দেখো আমরা লিখবো টোটাল সিএম at BEP সমান সমান BEP in টাকা into CM রেশিও। কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি যে যদি কারোর শরীরে কি পরিমাণ সিএম আছে জানতে চাও তাহলে তাকে তুমি সিএম রেশিও দিয়ে গুণ করো। তাই ওনারা যেহেতু জানতে চেয়েছে ব্রেক ইভেনের ভিতরে কি পরিমাণ সিএম আছে, তো আমি সেটা বের করছি। তবে স্মৃতি তুমি কি আমার কথা শুনছো? আমি কিন্তু তোমাদেরকে একটা গ্রাফ করে দেখিয়েছিলাম ব্রেক ইভেনের ভিতরে কতটুকু সিএম থাকে। ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম থাকে তার সম্পূর্ণটা কিসের সমান? ব্রেক ইভেনের ভিতরে যেহেতু কোনো প্রফিট থাকে না, তাহলে ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম থাকে ততটুকু কিসের সমান? ফিক্সড কস্টের সমান। এটা কিন্তু এই চ্যাপ্টারের একটা সূত্র আমি গ্রাফ করে দেখিয়েছিলাম যে ব্রেক ইভেনের ভিতরে যেহেতু কোনো প্রফিট থাকে না, তাই ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্টের সমান। এটা কিন্তু একটা সূত্র। তো আমরা দেখতে পাবো যে আমাদের ফিক্সড কস্ট তো 1,50,000 ছিল, আমরা দেখতে পাবো আমাদের এখানকার অ্যানসারটাও 1,50,000-ই আসবে। তো দেখো 5 লক্ষ টাকা ছিল আমাদের ব্রেক ইভেন, আর আমাদের সিএম রেশিওটা ছিল 0.30। এবার তুমি 5 লক্ষকে 0.30 দিয়ে গুণ করো, দেখো আমাদের ওই 1,50,000 টাকাই আসবে। এটা কিন্তু আমরা জানতাম যে ব্রেক ইভেন পয়েন্টের ভিতরে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে পুরাটাই ফিক্সড কস্ট। তুমি চাইলে আশরাফ এই কথাটা তোমার এই অঙ্কের যে কোনো এক জায়গায় তুমি লিখে রাখো যে ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে পুরাটাই ফিক্সড কস্টের সমান। এটা কিন্তু এই চ্যাপ্টারের একটা সূত্র, আমরা এটা লিখে রাখতে পারি যে ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্টের সমান। যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্টের সমান। ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্টের সমান। তাহলে দেখো আমাদের 3 নম্বরের অ্যানসারটা ওই যে 1,50,000 টাকা চলে এসছে, আর ওনারা আমাদের 2 নম্বরের অ্যানসারটা দিয়েছিল 1,50,000 টাকা। ওই যে অ্যানসার, ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই ফিক্সড কস্ট বা ফিক্সড কস্টের সমান। ব্রেক ইভেন পয়েন্টের ভিতরে কোনো প্রফিট থাকে না, যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্টের সমান। এগুলো হচ্ছে সব এই অঙ্কের সূত্র, এবং এগুলো আমরা মনে রাখলে আমাদের অনেক সুবিধা হবে। আর অঙ্ক যত আমরা করব এগুলো আমাদের ভিতরে তত বেশি ঢুকতে থাকবে এবং আমাদের দক্ষতাটা বাড়তে থাকবে। আর পরীক্ষা তো এগুলো তো পরীক্ষার অঙ্ক, এগুলো তো 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন, এগুলো সবই সালের কোশ্চেন। এগুলো আমরা যা করছি এগুলো সব ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষায় ফেলছে। আচ্ছা, আর থার্ড ইয়ার যে সমস্ত পরীক্ষাগুলো হয় অনার্সের, সেগুলো তোমাদের প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ গিয়ে দিয়ে দেয় কোশ্চেন। আচ্ছা, এবার 3 নম্বরে কি প্রশ্ন করেছে আমরা একটু দেখি, ভালো করে প্রশ্নটা পড়ি। হাউ মেনি ইউনিট would have to be sold each month? আমাদেরকে কত ইউনিট মাল বিক্রি করতে হবে to earn a minimum target net profit of টাকা 18,000। টার্গেট নেট প্রফিট, আমি কিন্তু required sales in unit for target profit আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম, আসলাম মনে আছে কিনা? আমি গতদিন তোমাদেরকে কিন্তু এই দেখো এই যে শিখিয়েছিলাম ফিক্সড কস্টের সঙ্গে যে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট, ফিক্সড কস্টের সঙ্গে আমরা টার্গেট প্রফিটটা যোগ করি।
আর সিএম পার ইউনিট দিয়ে ভাগ করি। দেখছো এই যে আমি দেখছিলাম, এই যে আমরা গতদিন তোমাদের কিন্তু লাস্ট রিকোয়ারমেন্ট আমরা কিন্তু এটা শিখেছিলাম। যদি প্রশ্নে কখনো টার্গেট প্রফিট থাকে, টিপি মানে টার্গেট প্রফিট, যদি প্রশ্নের মধ্যে কখনো টার্গেট প্রফিট দেওয়া থাকে তাহলে সেই টার্গেট প্রফিটের অ্যান্সারটা কিভাবে দিতে হয় এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে এখানে বলছি হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, কত ইউনিট মাল আমাদেরকে বিক্রয় করতে হবে ইচ মান্থ, প্রত্যেক মাসে, টু আর্ন এই মিনিমাম টার্গেট নেট ইনকাম অফ টাকা 18,000। আমাদের টার্গেট নেট প্রফিট 18,000 টাকা প্রফিট করার জন্য আমাদের কত ইউনিট মাল বিক্রি করতে হবে, এই রিকোয়ার্ড সেলস কত ইউনিট মাল বিক্রি করতে হবে, এটাকে রিকোয়ার্ড সেলস বলছি। এটাই ওনারা আমাদেরকে বের করতে বলছে। তাহলে চলো আমরা রিকোয়ারমেন্ট 3 তে চলে যাই। রিকোয়ারমেন্ট 3 তে ওনারা আমাদেরকে বের করতে বলছে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট। আর আমরা এটা বের করার জন্য কি করব দেখো, আমরা লিখে দিলাম we know required sales in unit সমান fixed cost plus target profit divided by CM per unit। একদম ওই গতদিন যে সূত্রটা তোমাদেরকে ব্যবহার করেছি এখানেও আমি ঠিক সেই সূত্রটাই এখন ব্যবহার করলাম। গতদিন আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম আজকেও আমরা এখন এখানে ঠিক সেই সূত্রটাই ব্যবহার করব, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। চলো তোমরা দেখো আমাদের এই অঙ্কে আমাদের ফিক্সড কস্টের পরিমাণটা ছিল 1,50,000 টাকা। আমাদের কিন্তু ফিক্সড কস্ট 1,50,000 টাকা দেওয়া ছিল। আর আমাদের টার্গেট প্রফিটে কিন্তু ওনারা 18,000 টাকা দিচ্ছে, মনে না কত টাকা দিচ্ছে এখন দেখে দিই। ওনারা টার্গেট প্রফিটটা আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে মিনিমাম টার্গেট প্রফিট 18,000। তাহলে আমরা এখানে টার্গেট প্রফিটটা 18,000 টাকায় লিখে দিব। স্মৃতি এগুলো অনেক ইজি অঙ্ক না স্মৃতি? হ্যাঁ স্যার। স্যার এগুলো তো আমরা আগে করছিলাম। ও তুমি আসছো নাকি? তুমি আসছো? স্যার আমি প্রথম থেকেই আসি। ও আমি তো দেখতেই পারি নাই, কিন্তু এই অঙ্কগুলো আমরা প্রথমে শিখেছি বলে এখন বলো তো অনেক বেশি সোজা লাগে না? হ্যাঁ আমি মূলত আশরাফের জন্য অঙ্কটা করছি যাতে তোমরাও খুব আরামসে করতে পারো, বাট আমি যে অঙ্কটা এখন করছি এটা এখন আর আমার বানানো অঙ্ক না। এই অঙ্কটা 18 সালের একটা কোশ্চেন এবং এরকম অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে যে সমস্ত অঙ্ক পরীক্ষাতে আসে তা আমি তোমাদেরকে আগে থেকেই শিখাই ফেলছি। দেখো তো আমাদের এই অঙ্কের সিএম পার ইউনিটটা কিন্তু 12 টাকা ছিল, সিএম পার ইউনিটটা কিন্তু আমাদের এখানে 12 টাকা ছিল। তাহলে তাহলে দেখো আমাদের উপরে অ্যান্সারটা হয় 1,68,000, উপরে টোটাল অ্যামাউন্ট হয় 1,68,000। তোমরা 1,68,000 কে 12 দিয়ে ভাগ করো, 14,000 ইউনিট। তাহলে দেখো আমাদের আসে অ্যান্সারটা 14,000 ইউনিট। তার মানে হচ্ছে যদি তুমি 14,000 ইউনিট মাল বিক্রি করো তাহলে তুমি 18,000 টাকা লাভ করতে পারবা। দেখো আমাদের 14,000 ইউনিট এসে পড়ছে অ্যান্সার, 14,000 ইউনিট। তার মানে যদি তুমি 14,000 ইউনিট মাল বিক্রি করো অবশ্যই তোমার প্রফিটটা 18,000 টাকা আসবে। এটা আমরা বের করে ফেললাম। রিকোয়ারমেন্ট 3 নম্বরে ওনারা আমাদেরকে এটা বের করতে বলছে। ওনারা এইভাবে প্রশ্ন করবে আর আমি জবাবটা এখন যেভাবে দিচ্ছি এই চ্যাপ্টারের অঙ্কের জবাবগুলো এভাবেই দিতে হয় এবং এই সাবজেক্টের বেশিরভাগ চ্যাপ্টারের অঙ্কগুলোর অ্যান্সার এরকম ভাবেই দিতে হয়। তো যাই হোক আমরা রিকোয়ার্ড সেলস এন্ড ইউনিটটা বের করে ফেলেছি। এবার আসো আমি তোমাদেরকে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা একটু দেখি। 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে রেফার টু দা অরিজিনাল ডাটা, মানে একদম প্রথমে যে ডাটা তুমি তুলেছো, আমরা শুরুতে আমাদের খাতার মধ্যে যে ডাটা তুলেছি। কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি, এবার কোম্পানির মার্জিন অফ সেফটি বের করতে বলছে ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম। বোথ টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম মার্জিন অফ সেফটি বের করতে বলছে। মার্জিন অফ সেফটি, আমি এবার আশরাফের সঙ্গে মার্জিন অফ সেফটি নিয়ে একটু আলোচনা করব। যে মার্জিন অফ সেফটি জিনিসটা কি? রিকোয়ারমেন্ট 4। আশা এবার তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এই সমস্ত আলোচনা ওদের সঙ্গে করে ফেলছি, আমি তোমার জন্য আমি আলোচনাটা করছি। ওনারা আমাদেরকে বলছে তুমি মার্জিন অফ সেফটি বের করো
বোথ টাকা এন্ড ইউনিট এন্ড নাকি টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম, টাকা বের করতে বলছে, পার্সেন্টেজও বের করতে বলছে। তো এখন আমি তোমাকে শেখাবো মার্জিন অফ সেফটি জিনিসটা কি। আশরাফ, আমাদের টোটাল সেলটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি টোটাল সেলটা যায়, আমাদের টোটাল সেলসটা দুই ভাগে বিভক্ত। যার এই একটা অংশকে বলা হয় ব্রেক ইভেন, অর্থাৎ এই অংশটাকে আমরা বলি বিইপি বা ব্রেক ইভেন। এই অংশের সেলটা আমরা করি আমাদের ব্যয়টা তোলার জন্য, আমাদের খরচটা তোলার জন্য। বলো তো, এটা তো তুমি জানো যে মাল বিক্রয় করলেই কিন্তু সম্পূর্ণ ব্যয়টা ওঠে না, আস্তে আস্তে বিক্রয় বাড়াতে 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 বিক্রয় যত বাড়ে আস্তে আস্তে আমাদের খরচগুলো উঠতে থাকে। এমন একটা টাইম আসে যখন খরচ আর বিক্রয় সমান সমান হয়ে যায়। খরচ আর বিক্রয় সমান সমান যখন হয়ে যায় তখন এই আইটেমটাকে আমরা বলি ব্রেক ইভেন। তাই এই পর্যন্ত আসতে, বিক্রয়কে এই পর্যন্ত আসতে যে বিক্রয়টা লাগে সেই বিক্রয়টা নাম দেই আমরা ব্রেক ইভেন। এখন তুমি বলো তো আশরাফ, বিক্রয় যদি এখন আমি এর থেকে বেশি করি তাহলে আমার লাভ হওয়া শুরু করবে না? বিক্রয় যদি এর থেকে বেশি করি তখন আমার লাভ হওয়া শুরু করবে না? এত কত আমি খরচগুলো কভার দিছি, বিক্রয় করে আমি কিন্তু খরচগুলো এখন কভার দিছি। এখন আমি যত বেশি বিক্রয় করব আমার মুনাফা বাড়তে থাকবে না আস্তে আস্তে। আশরাফ, বুঝতে পেরেছো? স্যার আশরাফ ভাই তো নাই। আশরাফ নাই? না হ্যাঁ, স্যার। ইম্পর্টেন্ট টাইমে চলে গেল, যখন আমি ওরে বুঝাবো আয় রে দেখ কপাল, ও তো মার্জিন অফ সেফটিটা চিনবে না জিনিসটা কি। ও গেল কোথাও? কি ওয়াইফাই লাইন কেটে গেল? মনে হয় তোমাদের তো তার এগুলা বোঝানো লাগবে না, তোমরা তো মার্জিন অফ সেফটি অনেক আরামসে পারো। ওই যে স্মৃতি অলরেডি কইরা বসে আছে মার্জিন অফ সেফটি, খালি পার্সেন্টেজটা কেমনে বাইর করবে এটা জিজ্ঞাসা করার জন্য বসে আছে। তাহলে ওইটাও বাইর করে পায় তো, তাই না স্মৃতি? হ্যাঁ, এর জন্য ওই তো দেখো, আমি ওই দেখছি বলেই ওই ভেরিয়েবল কস্ট রেশিওর কথা জিজ্ঞেস করছি। দেখছো? কিন্তু আমি আশরাফকে বুঝাচ্ছিলাম যে মার্জিন অফ সেফটি ব্রেকে, মার্জিন অফ সেফটি বা এমএসটা কি, কারণ এটাও না জানলে ও অঙ্কটা করবে কিন্তু ও বুঝবে না। তাই ওকে এই জিনিসটা একটু জানাই নেওয়া দরকার। ও গেল কোথায়? মনে হয় ওনার ওয়াইফাইতে কোনো প্রবলেম হচ্ছে বা কারেন্ট চলে গেছে, এরকম হচ্ছে। কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, ওকে এটা বুঝাতে হবে না। এটা যদি ও তোমাদের সঙ্গে কথা হয় তাহলে তোমরা ওদেরকে বুঝাই দিও যে বিক্রয়টাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা অংশ হচ্ছে ব্রেক ইভেন, ব্রেক ইভেনটা দিয়ে আমরা সাধারণত ব্যয়টা কভার করি, আর এরপরে যখন ব্যয় কভার হয়ে যায় বাকি যে বিক্রয়গুলো সেটা দিয়ে আমরা মুনাফা করি। তাই এটা নাম মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তর, এই জন্য যে মুনাফা হয় যে বিক্রয়, সেই বিক্রয়টাই ব্যবসা নিরাপত্তাকে বাড়ায়। সেজন্য আমরা এই বিক্রয়টাকে নিরাপত্তা প্রান্তর বলি। আর তোমরা তো ভালো করে জানো মার্জিন অফ সেফটি বের করার জন্য টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেলটা বাদ দিতে হয়, তাই না সঞ্জিদা? টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেলটা বাদ দিলে আমরা মার্জিন অফ সেফটি পাই না, বলতো? এই যে 18 সালের একটা অঙ্ক করছি কিন্তু এইগুলো আলোচনা আমরা আগেই করে ফেলছি। এখন তো এই জবাবগুলো আমাদের জন্য অনেক ইজি, আমরা তো এখন অনেক ইজিলি এই জবাবগুলো দিতে পারি, কি তাই না? তাহলে দেখো আমরা লিখতেছি উইন মার্জিন অফ সেফটি, জবাবটা যেভাবে সাজাতে হবে, মার্জিন অফ সেফটি সমান সমান টোটাল সেল মাইনাস বিইপি সেলস। এটাকে আমরা বিইপি ইন টাকা বলবো, যেহেতু আমরা প্রশ্নের মধ্যে বিইপি ইন টাকা বলেছি। তাহলে মার্জিন অফ সেফটি সমান সমান টোটাল সেল মাইনাস বিইপি ইন টাকা। আচ্ছা, আমাদের টোটাল সেল বের করতে হলে আমাদের সেলস ইউনিটটা 15,000 বের করছিলাম না? আমাদের সেলস ইউনিটটা কি প্রশ্নের মধ্যে সরাসরি সেলস দেওয়াই ছিল 6 লাখ, তাহলে 6 লাখই লিখে দাও। সরাসরি 6 লাখ দেওয়াই ছিল নাকি? হ্যাঁ স্যার। আর আমরা বিইপি বের করেছিলাম, বিইপি ইন টাকা, বিইপি ইন টাকা আমরা বের করেছিলাম না 5 লাখ, ওই যে 5 লাখ বের করছিলাম, তাই না? বিইপি ইন টাকা ওই যে 5 লাখ বের করছি না? জি। তাহলে বিইপি ইন টাকা 5 লাখ বাদ দিয়ে দাও। তাহলে 6 লাখ থেকে 5 লাখ বাদ দিয়ে দিলেই, 6 লাখ থেকে 5 লাখ বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু আমাদের মার্জিন অফ সেফটিটা কিন্তু পেয়ে যাব 1 লাখ টাকা 1 লাখ। দেখো আমাদের মার্জিন অফ সেফটি টাকা বের করে ফেললাম। ওনারা কিন্তু মার্জিন অফ সেফটি শুধু টাকাই বের করতে বলেনি, ওনারা পার্সেন্টেজটা বের করতে বলছে। তার মানে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। এই স্মৃতি জি জি স্যার। আমরা রেশিও গুলোকে টাকায়ও লিখি, পার্সেন্টেজ দিয়েও তো লিখি না? হ্যাঁ স্যার, ওই যে এখন এই মার্জিন সেফটিকে সেল দিয়ে ভাগ দিলেই তো পেয়ে যাবো।
আর তার মানে হচ্ছে আমরা কিন্তু রেশিওকে 1 টাকাও দেখাই আবার পার্সেন্টেজ দিয়েও দেখাই। তো তার মানে কি ওনার অ্যাকচুয়ালি মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বলছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমরা মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি লিখে আমরা এখন মার্জিন অফ সেফটিকে সেল দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব। দেখো মার্জিন অফ সেফটিকে আমরা ভাগ করব এখন সেল দিয়ে, মার্জিন অফ সেফটিকে আমরা ভাগ করব সেল দিয়ে আর আমরা গুণ করব 100 দিয়ে। তো তোমরা দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের মার্জিন অফ সেফটি এটা ছিল 1 লাখ, আমাদের সেলস এটা ছিল 6 লাখ ইনটু 100। তাহলে কি এবার তোমরা পার্সেন্টেজটা পেয়ে যাবা কত পার্সেন্ট। রেশিও বললে আমরা পার্সেন্টেজ করতাম না, তবে রেশিওটাকে পার্সেন্টেজ দিয়েও দেখানো যায়, কিছু একই কথা। তো আমরা এটাও দেখাচ্ছি, দেখো তো 1 লাখ ভাগ 6 লাখ ইনটু 100 কত পার্সেন্ট হয়? 16.666। তাহলে আমি 67 দিচ্ছি স্যার। হ্যাঁ 16.67% আমরা লিখতে পারি। আমাদের পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি 16.67% বের হয়ে গেল। আমাদেরকে 10 মার্কের জন্য অনার্স থার্ড ইয়ারের 18 সালের কোশ্চেনে দেখো ওনারা আমাদেরকে, আমরা 14,000 ইউনিটটা 3 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম, 3 নাম্বার ইউনিটে আমাদের 14,000